সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 6 এর লেন্সের সমীকরণ এবং লেন্স তৈরির যে সমীকরণ আছে এই দুটো থিওরি নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে তোমাদেরকে লেন্সের ক্রিয়া, গোলীয় পৃষ্ঠে আলোর প্রতিসরণ এবং চিহ্নের প্রথা দেখিয়েছিলাম। চিহ্নের প্রথাগুলো এখন থেকে আমাদের প্রত্যেকটা সমীকরণেই কাজে লাগবে। আমাদের গাণিতিক সমস্যার সমাধান করতে তো কাজে লাগবেই। তো সেই তৃতীয় লেকচারটি একটু ভালো করে দেখে নেবে তোমরা। সেখানে চিহ্নের প্রথা নিয়ে বিস্তারিত বলা আছে, কিভাবে চিহ্নের নিয়মগুলো ধরতে হবে, কোন ক্ষেত্রে ধনাত্মক ধরতে হবে, কোন ক্ষেত্রে ঋণাত্মক ধরতে হবে, খুব সহজভাবে ব্যাখ্যা করা আছে। তো আমরা আজকে লেন্সের সমীকরণে যাব। প্রথমে আমরা উত্তর লেন্সের কথা বলি। উত্তর লেন্সের সমীকরণ, আমরা চিত্রটা একটু ভালো করে খেয়াল করব। তোমরা যখন এই ভিডিওটি দেখবে তখন একেবারেই সাদামাটা আমার ক্লাসগুলো। তুমি ধরে নেবে যে আমি তোমার টেবিলের সামনে বসে আছি এবং টেবিলের সামনে বসে তোমাকে আমি পড়াচ্ছি, তুমি আমার খাতার দিকে তাকিয়ে আছো। ঠিক এই একটা মনোভাব নিয়ে তুমি যদি বসে ভিডিওটি দেখো, আমার কাছে মনে হয় যে এই আলোর যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা তোমার কাছে খুবই সহজ মনে হবে এবং তুমি নিজে থেকেই সৃজনশীল যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। তো তাহলে আমরা লেন্সের সমীকরণ শুরু করি। আমরা উত্তর লেন্সের সমীকরণ দেখব। তো প্রথমেই চিত্রের বিষয়টাতে আসি। চিত্রটা আঁকার সময় একটু খেয়াল করো উত্তর লেন্সে কিভাবে একটা বাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। এই লেন্সের সমীকরণের সাথে সাথে আমরা চিত্রটা আঁকা শিখব। প্রধান অক্ষ, লেন্স যখন আঁকবে একটা উত্তর লেন্স, স্কেলের সেন্টিমিটারে তুমি যদি উপরে 2.5 সেন্টিমিটার, নিচে 2.5 সেন্টিমিটার নাও, তাহলে লেন্সের সাইজটা সবচেয়ে সুন্দর হয়। উপরে 2.5, নিচে 2.5, 5 সেন্টিমিটার। তারপর চাঁদা দিয়ে 2 গোলীয় পৃষ্ঠটা আঁকবে। তাহলে দেখো যে লেন্সের আকৃতিটা অনেক সুন্দর হবে এবং কম সময়ে আঁকা যাবে। তো আমরা ধরে নিই এল প্রাইম হচ্ছে একটি উত্তর লেন্স, ও হচ্ছে এর আলোক কেন্দ্র। আমরা ধরে নিই এফ প্রাইম হচ্ছে প্রথম প্রধান ফোকাস, এফ হচ্ছে দ্বিতীয় প্রধান ফোকাস, এফ ও এফ প্রাইম হচ্ছে প্রধান অক্ষ। তো প্রধান অক্ষের উপর ধরে নাও একটি লক্ষ্যবস্তু। লক্ষ্যবস্তুটাকে তুমি লেন্সের যে মাপ নিয়েছো তার চেয়ে অবশ্যই ছোট করে রাখবে, 2 সেন্টিমিটার অথবা তার চেয়ে কম। পিকিউ হচ্ছে লক্ষ্যবস্তু। পিকিউ থেকে একটি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসবে। তোমরা জানো প্রতিসরণের পর এটি প্রধান ফোকাস দিয়ে যায়। পি থেকে আরেকটি আলোকরশ্মি আলোককেন্দ্র বরাবর আসে এবং আলোককেন্দ্র বরাবর যেটা আসবে সেটা দিক পরিবর্তন না করে সোজা আলোককেন্দ্র দিয়েই চলে যাবে। এই প্রতিসরিত রশ্মি দুটো পরস্পর পি প্রাইম বিন্দুতে মিলিত হয়। পি প্রাইম থেকে যদি প্রধান অক্ষের উপর লম্ব টানো তাহলে পি প্রাইম কিউ প্রাইম হবে প্রতিবিম্ব, বাস্তব এবং উল্টা প্রতিবিম্ব। আমরা বাস্তব এবং অবাস্তব চেনার উপায়গুলো বলেছি গত ক্লাসে।
নিশ্চয়ই তোমাদের মনে আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি এই বিন্দুটা হচ্ছে এ। তাহলে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে পি এ পথে আপতিত হবে, প্রতিসরণের পর এ আর পথে প্রতিসরিত হয়। আরেকটি আলোক রশ্মি সোজা আলোককেন্দ্র পি ও বরাবর আপতিত হয় এবং দিক পরিবর্তন না করে সোজা ও এস পথে প্রতিসরিত হবে। এই প্রতিসরিত রশ্মিদ্বয় পরস্পর পি প্রাইম বিন্দুতে ছেদ করবে। পি প্রাইম থেকে আরেক প্রধান অক্ষের উপর লম্ব টানলে পি প্রাইম কিউ প্রাইম লম্ব টানলে পি প্রাইম কিউ প্রাইমই হবে পি কিউ এর বাস্তব এবং উল্টা প্রতিবিম্ব। কিউ থেকে একটি আলোক রশ্মি সোজা আলোক কেন্দ্র দিয়ে আসবে এবং এটা সোজা চলে যাবে। এই হচ্ছে আমাদের চিত্র। এবার দেখো, আমরা বর্ণনায় আর যাচ্ছি না, যেটুকু বললাম সেটাই বর্ণনা। আমরা মূল সমীকরণটায় যাব। আমাদের পরীক্ষার জন্য এই সমীকরণের প্রতিপাদন মুখস্থ করার দরকার নেই, কয়েকবার ভালোভাবে রিডিং পড়বে তাহলেই হবে। তো আমরা এই সমীকরণটা প্রতিপাদন করতে গিয়ে মাথায় রাখবো দুই জোড়া ত্রিভুজ। আমি আবারও বলছি, দুই জোড়া ত্রিভুজ। খেয়াল করো, এক জোড়া হচ্ছে আলোক কেন্দ্রের সাথে, আরেক জোড়া হচ্ছে প্রধান ফোকাসের সাথে। এই যে আলোক কেন্দ্রের দুই পাশে দুটো ত্রিভুজ, আমরা সরাসরি তাহলে ক্যালকুলেশনে চলে যাই। ত্রিভুজ পি ও কিউ এবং ত্রিভুজ পি প্রাইম ও কিউ প্রাইম, এরা সদৃশকোণী। সদৃশকোণী কেন? একটা ত্রিভুজের তিনটা কোণ যদি আরেকটা ত্রিভুজের তিনটা কোণের সমান হয় তাহলে ত্রিভুজ দুটোকে বলে সদৃশকোণী। সর্বসম না, কিন্তু সদৃশকোণী। একটা ত্রিভুজের তিন কোণ আরেকটা ত্রিভুজের তিন কোণের সমান। দেখো, এই কোণ আর এই কোণ সমান হবে, কারণ হচ্ছে বিপ্রতীপ কোণ। এই কোণ লম্ব, এই কোণ লম্ব সমান, তাই না? আর তাহলে বাকি নিশ্চয়ই এই কোণটা আর এই কোণটা সমান হবে, কারণ পি ও কিউ ত্রিভুজেরও তিন কোণের সমষ্টি দুই সমকোণ, পি প্রাইম ও কিউ প্রাইম ত্রিভুজেরও তিন কোণের সমষ্টি দুই সমকোণ। তাহলে আমরা জানি সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, সমান সমান কোণের বিপরীত বাহুগুলির অনুপাত সমান। সুতরাং আমরা লিখতে পারি সমান সমান কোণ আমরা ধরে নেব ও বিন্দুর দুই পাশে দুটো কোণ, তার বিপরীত বাহুর অনুপাত। তাহলে পি কিউ বাই পি প্রাইম কিউ প্রাইম, এই দুই বাহুর অনুপাত সমান হবে আরেকটা সমান সমান কোণের বিপরীত বাহুর অনুপাত। আমরা লম্বটাকে বাদ দিয়ে এই কোণটা নিব। কিউ পি ও কিউ প্রাইম পি, কিউ প্রাইম পি প্রাইম ও, এই দুটো কোণ সমান, তাহলে তার বিপরীত বাহুগুলোর অনুপাত সমান হবে। তাহলে সমান ও কিউ বাই ও কিউ প্রাইম। এই হচ্ছে একটা সমীকরণ। তাহলে আমাদের এক জোড়া ত্রিভুজের কাজ গেল। এবার আরেক জোড়া ত্রিভুজ, খেয়াল করো কি বলেছিলাম, যে প্রধান ফোকাসের দুই পাশে। তাহলে আবার ত্রিভুজ এ এফ ও এবং ত্রিভুজ পি প্রাইম এফ কিউ প্রাইম, পি প্রাইম এফ কিউ প্রাইম, এরা সদৃশকোণী। একইভাবে বিপ্রতীপ কোণ, এটা লম্ব, তাই না? তাহলে বাকি কোণ সমান হবে। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি সমান সমান কোণের বিপরীত বাহুর অনুপাত সমান। তাহলে বিপ্রতীপ কোণের দুই পাশে যে বাহু দুটো আছে এ ও বাই পি প্রাইম কিউ প্রাইম সমান ও এফ বাই এফ কিউ প্রাইম। আচ্ছা, এবার দেখো যে এটা আমরা যদি 2 নং সমীকরণে রাখি, যেহেতু পি এ প্রধান অক্ষের সমান্তরাল এবং দেখো যে পি কিউ লম্ব
লেন্সটাও লম্ব, এ ও লম্ব, কাজে পি এ ও কিউ একটি আয়তক্ষেত্র। পি এ ও কিউ একটি আয়তক্ষেত্র। একটি আয়তক্ষেত্রের আমরা জানি যে বিপরীত বাহুগুলো সমান, সুতরাং আমরা পি কিউ সমান লিখব এ ও। তাহলে আমরা এবার এ ওর পরিবর্তে পি কিউ বসাবো। 2 নং হতে পাই এ ওর পরিবর্তে আমরা পি কিউ বসাবো, পি কিউ বাই পি প্রাইম কিউ প্রাইম সমান ও এফ বাই এফ কিউ প্রাইম। এটা দাও 3 নং সমীকরণ। এবার দেখো 1 নং আর 3 নং সমীকরণ বাম পক্ষ সমান পি কিউ বাই পি প্রাইম কিউ প্রাইম, তাহলে নিশ্চয়ই ডান পক্ষ সমান হবে। তাহলে 1 এবং 3 নং সমীকরণ হতে পাই আমরা লিখতে পারি ও কিউ বাই ও কিউ প্রাইম সমান ও এফ বাই এফ কিউ প্রাইম। এবার আমরা ও কিউ জানি, কিউ বিন্দুতে লক্ষ্যবস্তু আছে, কাজেই ও কিউ হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব। কিউ প্রাইমে প্রতিবিম্ব আছে, ও কিউ প্রাইম হবে প্রতিবিম্বের দূরত্ব। এফ হচ্ছে প্রধান ফোকাস, তাহলে ও এফ হবে ফোকাস দূরত্ব। শুধুমাত্র আমরা এফ কিউ প্রাইমটা জানি না। আমরা চিত্রে আরেকবার দেখে আসি এফ কিউ প্রাইমের পরিবর্তে আমরা কি লিখতে পারি। দেখো এফ কিউ প্রাইমের পরিবর্তে আমরা ও থেকে যদি ধরি ও কিউ প্রাইম থেকে ও এফ বাদ দিলে নিশ্চয়ই আমরা এফ কিউ প্রাইম পাবো। আমি আবারও বলছি ও কিউ প্রাইম মাইনাস ও এফ, তাহলে পাবো এফ কিউ প্রাইম। ঠিক আছে না? তাহলে আমাদের সমীকরণ দাঁড়াচ্ছে ও কিউ বাই ও কিউ প্রাইম সমান ও এফ বাই ও কিউ প্রাইম মাইনাস ও এফ। এখন এটাকে আমরা 3 নং সমীকরণে রাখি। এবার দেখো এখন ও কিউ সমান লক্ষ্যবস্তুর দূরত্ব। লক্ষ্যবস্তুর দূরত্বকে প্রকাশ করা হয় ইউ দিয়ে, যেহেতু লক্ষ্যবস্তুর দূরত্বটা বাস্তব। চিহ্নের প্রথার মধ্যে কিন্তু আমরা বারবার বলেছি আমার তৃতীয় লেকচারে, সেটা একটু মনোযোগ দিয়ে দেখলেই তোমরা ভুল হওয়ার কথা না। ও কিউ লক্ষ্যবস্তুর দূরত্ব, এটা পজিটিভ হবে, তাই না? প্লাস ইউ। ও কিউ প্রাইম সমান হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব। প্রতিবিম্ব কেমন, বাস্তব না অবাস্তব? প্রতিবিম্বের দূরত্ব, যেহেতু প্রতিবিম্বের দূরত্ব বাস্তব সেজন্য এটা প্লাস। প্রতিবিম্বের দূরত্বকে ভি দিয়ে প্রকাশ করা হয়। আর ও এফ হবে ফোকাস দূরত্ব। যেহেতু লেন্সটা উত্তল লেন্স, আমরা জানি চিহ্নের প্রথা থেকে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব ধনাত্মক প্লাস, আর উত্তল লেন্সের ফোকাস দূরত্ব প্রকাশ করা হয় স্মল এফ দ্বারা। তাহলে এবার আমরা 3 নং সমীকরণ হতে পাই, এই মানগুলো আমরা বসাবো 3 নং সমীকরণে। তাহলে হবে ও কিউ এর পরিবর্তে আমরা বসাবো ইউ, ও কিউ প্রাইমের পরিবর্তে ভি সমান ও এফ এর পরিবর্তে এফ, ও কিউ প্রাইমের পরিবর্তে ভি মাইনাস ও এফ এর পরিবর্তে এফ। আমরা এবার আড়াআড়ি গুণ করব। ঠিক আছে? যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে কি হবে? ইউ ভি মাইনাস ইউ এফ সমান ভিএফ। বা এবার একটা কাজ করো, উভয় পক্ষকে ইউভিএফ দ্বারা ভাগ করো। ইউভি বাই ইউভিএফ মাইনাস ইউএফ বাই ইউভিএফ সমান ভিএফ বাই ইউভিএফ।
যদি ভাগ করো তাহলে দেখো ইউ ভি কাটা যাবে, থাকবে এখানে 1/f মাইনাস এখানে ইউ এফ কাটা যাবে, থাকবে 1/v সমান এখানে ভি এফ কাটা যাবে, থাকবে 1/u। বা তাহলে আমরা যে সমীকরণটা পাচ্ছি সেটা হচ্ছে, আমরা একবারে সাইড চেঞ্জ করে লিখে ফেলি, 1/v প্লাস 1/u সমান 1/f। এই হচ্ছে লেন্সের সমীকরণ। এই সমীকরণটা আমাদের অনেক অনেক কাজে লাগবে। আমরা অন্য থিওরি যখন পড়ব তখনও কাজে লাগবে, আমরা যখন গাণিতিক সমস্যার সমাধান করব তখনও কাজে লাগবে। 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। দেখো এটা উত্তল লেন্সের জন্য যেমন প্রযোজ্য, অবতল লেন্সের জন্যও কিন্তু এই সমীকরণটাই প্রযোজ্য। তবে খেয়াল রাখতে হবে, আমরা যখন মান বসাবো ভি এর মান, ইউ এর মান, এফ এর মান, তখন অবশ্যই আমরা চিহ্ন সহ বসাবো। প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস। যেমন ধরো তোমাকে বললো যে একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার, আমরা লিখব এফ ইকুয়াল টু প্লাস 20 সেন্টিমিটার। বললো একটা অবতল লেন্সের ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার, আমরা লিখব এফ ইকুয়াল টু মাইনাস 10 সেন্টিমিটার। এরকম যদি প্রতিবিম্ব বাস্তব হয় তাহলে ভি এর মানটা আমরা প্লাসে বসাবো, যদি প্রতিবিম্ব অবাস্তব হয় তাহলে ভি এর মানটা আমরা মাইনাস বসাবো। তাহলে এই সমীকরণটা অবশ্যই মনে রাখবে, কারণ আমরা পরবর্তীতে যে থিওরিগুলো পড়ব এবং যে গাণিতিক সমস্যাগুলো করব প্রত্যেকটা জায়গাতে আমাদের এই সমীকরণটা কাজে লাগবেই। আমরা লেন্স তৈরির সমীকরণ পড়ব, আমরা জটিল অনুবীক্ষণ যন্ত্র পড়ব, নবদূরবীক্ষণ যন্ত্র পড়ব, সব জায়গাতে কিন্তু আমাদের এই সমীকরণটা কাজে লাগবে। লেন্সের সমীকরণ এটা উত্তল লেন্সের জন্য প্রযোজ্য, একেবারে হুবহু একই সমীকরণ অবতল লেন্সের জন্য প্রযোজ্য হবে। ঠিক আছে, আমরা অবতল লেন্সের সমীকরণ আর আলাদা করে দেখালাম না, তোমরা নিজেরাই পারবে অবতল লেন্সের চিত্রটা আঁকবে। অবতল লেন্সে এক ধরনের প্রতিবিম্বই হয়, যেভাবেই তুমি চিত্র আঁকো না কেন একই ধরনের প্রতিবিম্ব হবে, অবাস্তব, সোজা এবং লক্ষ্যবস্তুর চেয়ে ছোটো। আমরা পরে আবার দেখাবো এটা। চিত্র এঁকে নিয়ে তুমি যদি সেই দুই জোড়া ত্রিভুজ খুঁজে বের করতে পারো, আলোক কেন্দ্রের সাথে এক জোড়া আর প্রধান ফোকাসের সাথে এক জোড়া, তাহলে সেই দুই জোড়া ত্রিভুজকে সদৃশকোণী ধরে ঠিক একই প্রক্রিয়াতে তুমি অবতল লেন্সেরও সমীকরণ বের করতে পারো। এখানে একটু পার্থক্য হবে চিহ্নে, প্রধান ফোকাস দূরত্বকে ধরতে হবে মাইনাস এবং প্রতিবিম্বের দূরত্বকে ধরতে হবে মাইনাস, অর্থাৎ ভিটা মাইনাস হবে, এফ মাইনাস হবে। লাস্টে গিয়ে সমীকরণটা হুবহু একই সমীকরণ আসবে। তো তাহলে আমরা সরাসরি চলে যাই লেন্স তৈরির সমীকরণে। লেন্স তৈরির সমীকরণ বা লেন্স প্রস্তুতকারকের সূত্র বলে এটাকে। আমাদের বিভিন্ন কাজে লেন্স দরকার হয়, চশমার জন্য লেন্স দরকার হয়, অনুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র ইত্যাদি বিভিন্ন কাজে আমাদের লেন্স দরকার হয়। এখন বিভিন্ন কাজের জন্য আমাদের বিভিন্ন ফোকাস দূরত্ব বা বিভিন্ন ক্ষমতার লেন্স লাগবে। তো এই কত ক্ষমতার লেন্স তৈরি করার জন্য দুই পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ কত রাখতে হবে সেটা এই সমীকরণ দ্বারা নির্ধারিত হয়। লেন্স দ্বারা তৈরি করেন তারা এই সমীকরণটা ফলো করে দুই পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ ঠিক করে নেয়। এই জন্য এইটাকে বলা হয় লেন্স তৈরির সমীকরণ। তো আমরা এবার দেখো লেন্সটা আঁকবো। আমরা চাঁদা ব্যবহার করব, আমরা লম্বা টানটা দিচ্ছি না, আমরা যেহেতু দুই পৃষ্ঠ থেকেই আমরা প্রতিসরণ দেখাবো আলোর বেঁকে যাওয়া, সেই জন্য আমরা মাঝখানে টানটা দিচ্ছি না, আমরা দুটো পৃষ্ঠ দেখাচ্ছি লেন্সের। আমরা ধরে নেই এল এল প্রাইম হচ্ছে একটি সরু লেন্স যার দুটো পৃষ্ঠ আছে, একটা হচ্ছে এল এম ওয়ান এল প্রাইম, আরেকটা হচ্ছে এল এম টু এল প্রাইম। মাঝখানে যে কোনো একটা জায়গাতে আলোক কেন্দ্র আছে, ধরে নাও আলোক কেন্দ্র হচ্ছে ও।
চারিপার্শ্বস্থ মাধ্যম সাপেক্ষে লেন্সের প্রতিসরাঙ্ক মানে লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক ধরে নাও মিউ। এবার প্রধান অক্ষের উপর ধরো এ একটি বিন্দু বস্তু, এ থেকে একটি আলোকরশ্মি এ বি লেন্সের প্রথম পৃষ্ঠে অর্থাৎ LM1 L প্রাইম পৃষ্ঠে আপাতিত হচ্ছে। আমরা জানি, এর আগে দেখানো হয়েছে, এটা বেঁকে যাবে, যেহেতু আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে, কাজে এটা অভিলম্বের দিকে বেঁকে যাবে, বেঁকে এই পথে যাবে। যদি দ্বিতীয় পৃষ্ঠটা না থাকতো তাহলে কিন্তু সোজা এই পথে চলে যেত, গিয়ে ই বিন্দুতে তার বাস্তব একটা প্রতিবিম্ব গঠন করত। কিন্তু দ্বিতীয় পৃষ্ঠটা থাকাতে দ্বিতীয় পৃষ্ঠ থেকে আরেকবার এটা প্রতিসরিত হবে। আমরা ধরে নিই এই বিন্দুটা বি, এটা সি, সি বিন্দু থেকে আলোকরশ্মি আরেকবার প্রতিসরিত হবে এবং প্রতিসরণের পর এটা প্রধান অক্ষের দিকে আরেকবার বাঁকবে। বেঁকে যাওয়ার নিয়মগুলো আমি দেখিয়েছি আগে। বেঁকে এটা সি এফ পথে এফ বিন্দুতে প্রধান অক্ষের উপর মিলিত হবে। এ থেকে আরেকটি আলোকরশ্মি সোজা এ ও বরাবর যাবে এবং দিক পরিবর্তন না করে সোজা ও ই বরাবর চলে যাবে। কাজেই এফ বিন্দু হবে এ বিন্দুর চূড়ান্ত প্রতিবিম্ব। এখানে আলোকরশ্মিটা কিন্তু দুইবার বেঁকে যাবে দুই পৃষ্ঠ থেকে। প্রথম LM1 L প্রাইম এই পৃষ্ঠ থেকে একবার বেঁকে যাবে, বিসি পথে যাবে। যদি দ্বিতীয় পৃষ্ঠ না থাকতো তাহলে ই বিন্দুতে তার প্রতিবিম্ব গঠিত হতো। দ্বিতীয় পৃষ্ঠে অর্থাৎ LM2 L প্রাইম পৃষ্ঠে প্রতিসরণের পর এটা আলোকরশ্মিটা CF পথে যাবে এবং এফ বিন্দুতে চূড়ান্ত প্রতিবিম্ব গঠন করবে। আমরা যদি দূরত্বগুলো একটু দেখি তাহলে সকল দূরত্ব পরিমাপ করতে হয় আলোক কেন্দ্র থেকে। তাহলে আলোক কেন্দ্র থেকে প্রাথমিক যে লক্ষ্যবস্তু তার দূরত্ব, আমরা এই দূরত্বটা ধরে নিই ইউ। যদি দ্বিতীয় পৃষ্ঠ না থাকতো তাহলে ই বিন্দুতে প্রতিবিম্ব গঠিত হতো। তাহলে প্রথম পৃষ্ঠের জন্য ই বিন্দুটা হবে বাস্তব প্রতিবিম্ব, তবে দ্বিতীয় পৃষ্ঠের জন্য হবে লক্ষ্যবস্তু, এবং এই লক্ষ্যবস্তুটা কিন্তু অবাস্তব লক্ষ্যবস্তু। আমরা বলেছিলাম যে একটা মাত্র ক্ষেত্র আছে যে ক্ষেত্রে লক্ষ্যবস্তুর দূরত্ব অবাস্তব হতে পারে, আর সেটা হচ্ছে যদি কোনো বিন্দুকে লক্ষ্য করে আলো আসে, একমাত্র সেই ক্ষেত্রেই লক্ষ্যবস্তুর দূরত্বটা হয় নেগেটিভ। তো আমরা এই দূরত্বটা ও হতে ই পর্যন্ত, এই দূরত্বটাকে আমরা ভি প্রাইম ধরে নিই, কারণ এটা প্রথম পৃষ্ঠের জন্য হবে বাস্তব বাস্তব প্রতিবিম্বের দূরত্ব, আর দ্বিতীয় পৃষ্ঠের জন্য হবে অবাস্তব লক্ষ্যবস্তুর দূরত্ব। আর চূড়ান্ত বিম্ব যেহেতু বাস্তব, কাজেই এই ও হতে এফ এই দূরত্বটা আমরা প্রতিবিম্বের দূরত্ব ভি ধরে নিই। ব্যাস, এই হচ্ছে আমাদের চিত্র এবং তার বর্ণনা। আমরা সরাসরি যদি ক্যালকুলেশনে যাই, দুইটা পৃষ্ঠ হতে দুইবার আলোটা প্রতিসরিত হবে, বেঁকে যাবে। তাহলে আমরা বলি প্রথম পৃষ্ঠে প্রতিসরণের ক্ষেত্রে, প্রথম পৃষ্ঠে প্রতিসরণের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর দূরত্ব, এটা নিশ্চয়ই লক্ষ্যবস্তু বাস্তব, লক্ষ্যবস্তুর দূরত্ব ও এ সমান প্লাস ইউ। প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব যদি দ্বিতীয় পৃষ্ঠ না থাকতো, তাই না, তাহলে
বাস্তব প্রতিবিম্ব হতো, এটা আমরা প্লাস ধরব। যেহেতু দূরত্বটাকে আমরা ধরেছি ভি প্রাইম, তাহলে এটা হবে প্লাস ভি প্রাইম। প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ, প্রথম পৃষ্ঠ কেমন, উত্তল না অবতল? প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ R1, যেহেতু প্রথম পৃষ্ঠটা উত্তল, তাই না, আলো যে পৃষ্ঠে এসে পড়ে সেই পৃষ্ঠটা কেমন তার উপরে নির্ধারিত হবে চিহ্নটা। যেহেতু এই প্রথম পৃষ্ঠে অর্থাৎ উত্তল পৃষ্ঠে আলোটা আপতিত হচ্ছে, সেই জন্য উত্তল পৃষ্ঠ হওয়ার কারণে তার বক্রতার ব্যাসার্ধ হবে প্লাস। তাহলে প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ হবে R1। চারিপার্শ্বস্থ মাধ্যম সাপেক্ষে লেন্সের প্রতিসরাঙ্ক, চারিপার্শ্বস্থ মাধ্যম সাপেক্ষে লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক মিউ। আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম একটিমাত্র উত্তল বা একটিমাত্র অবতল পৃষ্ঠে প্রতিসরণের ক্ষেত্রে আমাদের সূত্রটা ছিল মিউ বাই ভি প্লাস 1/u ইকুয়াল টু মিউ মাইনাস 1/r। এটি আমরা লিখব মিউ বাই ভি। এই ক্ষেত্রে ভিটা শুধু পরিবর্তন হবে, ভিটা হবে আমাদের ভি প্রাইম প্লাস 1/u, ইউ ঠিক থাকবে, ইকুয়াল টু মিউ মাইনাস 1/r এর জায়গায় হবে R1। আমরা এটা 1 নং সমীকরণে রাখব। এবার আসি আমরা দ্বিতীয় পৃষ্ঠে প্রতিসরণ। আমরা আগেই বলেছি দ্বিতীয় পৃষ্ঠে প্রতিসরণের ক্ষেত্রে ই বিন্দু অবাস্তব লক্ষ্যবস্তু হিসেবে কাজ করবে। তাহলে দ্বিতীয় পৃষ্ঠে প্রতিসরণের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর দূরত্ব হবে, লক্ষ্যবস্তুর দূরত্ব ও ই সমান মাইনাস ভি প্রাইম। একটু খেয়াল রাখো, এটা লক্ষ্যবস্তুর দূরত্ব একমাত্র এই ক্ষেত্রে মাইনাস হবে, কারণ ই বিন্দু অভিমুখী হয়ে আলো আসছে। বিসি বরাবর যে আলোটা আসছে তোমরা দেখতে পাচ্ছ, আসলে কিন্তু বি বিন্দুতেও লক্ষ্যবস্তু নেই, সি বিন্দুতেও নেই, ই বিন্দুতেও নেই, টার্গেট করে আসছে। একটা বিন্দুকে লক্ষ্য করে যদি আলো আসে তাহলে ওই বিন্দুটা হবে অবাস্তব লক্ষ্যবস্তু। তাহলে দেখো যে আমাদের লক্ষ্যবস্তুর দূরত্ব ও ই সমান মাইনাস ভি প্রাইম, প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্ব কিন্তু বাস্তব হচ্ছে, তো প্রতিবিম্বের দূরত্ব ও এফ এইটা পজিটিভ মানিয়ে আসবে ভি, আর দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ, দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ আমরা ধরে নিই R2। এখন দেখো আমাদের সমীকরণটা কি দাঁড়াচ্ছে। আরেকটা বিষয়, লেন্স সাপেক্ষে চারিপার্শ্বস্থ মাধ্যমের প্রতিসরাঙ্ক। তো চারিপার্শ্বস্থ মাধ্যমের সাপেক্ষে লেন্সের প্রতিসরাঙ্ক যদি মিউ হয়, তাহলে লেন্স সাপেক্ষে চারিপার্শ্বস্থ মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে বিপরীতটা 1/মিউ। আমি লেকচার 1-এ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে। এবার আমাদের সমীকরণ, দ্বিতীয় পৃষ্ঠের ক্ষেত্রে আমাদের সমীকরণ হবে, দেখো মিউ বাই ভি। এই ক্ষেত্রে আমাদের মিউ হচ্ছে 1/মিউ বাই ভি, প্রতিবিম্বের দূরত্ব ঠিক আছে, মিউ বাই ভি প্লাস 1/ইউ, 1/ইউটা হবে মাইনাস ভি প্রাইম ইকুয়াল টু মিউ মাইনাস 1/আর। মিউ হচ্ছে 1/মিউ মাইনাস 1/আর হচ্ছে আমাদের R2। এখন দেখো আমরা এই সমীকরণটাকে একটু সিম্পলিফাই করব। 1/মিউ ভি মাইনাস 1/ভি প্রাইম ইকুয়াল টু
আমরা যদি আর টু রাখি নিচে, উপরে আমরা 1 মাইনাস মিউ বাই মিউ, এক লাইন বেশি লিখি, ক্যালকুলেশনটা একটু সহজ মনে হবে। 1 বাই মিউ ভি মাইনাস 1 বাই ভি প্রাইম ইকুয়াল টু, মিউটা নিচে আসবে। আমরা এক কাজ করি, এইবার মাইনাসটা কমন নিয়ে আমরা মিউটা আগে লিখি। মাইনাস কমন নিলে মিউ আগে আসবে, মিউ মাইনাস 1 নিচে আসবে, মিউ আর 2। এবার আমরা একটা মিউ দিয়ে গুণ করে দিই উপরে, সমান সমান চিহ্নের বাম পাশে এবং ডান পাশে দুই পক্ষে আমরা মিউ দিয়ে গুণ করি। তাহলে এখানে মিউ কাটা যাবে, থাকবে 1 বাই ভি মাইনাস, এখানে মিউটা থাকবে মিউ বাই ভি প্রাইম ইকুয়াল টু, এখানেও মিউ কাটা যাবে, মাইনাস মিউ মাইনাস 1 বাই আর 2। এইটা থাকলো 2 নম্বর সমীকরণে। এখন দেখো চূড়ান্ত বিম্বের ক্ষেত্রে আমরা কি করব, 1 এবং 2 নং সমীকরণ যোগ করব। তাহলে চূড়ান্ত প্রতিবিম্বের ক্ষেত্রে 1 এবং 2 নং সমীকরণ যোগ করে পাই, কি পাবো? 1 নং সমীকরণটা ছিল মিউ বাই ভি প্রাইম প্লাস 1 বাই ইউ, মিউ বাই ভি প্রাইম প্লাস 1 বাই ইউ বামপক্ষ, আর এর বামপক্ষ হচ্ছে প্লাস 1 বাই ভি মাইনাস মিউ বাই ভি প্রাইম সমান। 1 নং সমীকরণটা ছিল মিউ মাইনাস 1 বাই আর 1, মিউ মাইনাস 1 বাই আর 1 প্লাস করবো আমরা এটা, তাহলে মাইনাস চিহ্নের সাথে আসবে মিউ মাইনাস 1 বাই আর 2। এবার দেখো মিউ বাই ভি প্রাইম কিন্তু কাটা যাবে, থাকবে আমাদের 1 বাই ভি প্লাস 1 বাই ইউ সমান মিউ মাইনাস 1 কমন যাবে, 1 বাই আর 1 মাইনাস 1 বাই আর 2। আমরা একটু আগে দেখে আসলাম 1 বাই ভি প্লাস 1 বাই ইউ সমান হচ্ছে 1 বাই এফ। তাহলে আমরা বলি লেন্সের ফোকাস দূরত্ব এফ হলে 1 বাই ভি প্লাস 1 বাই ইউ সমান 1 বাই এফ। তাহলে আমরা এখানে 1 বাই ভি প্লাস 1 বাই ইউ এর পরিবর্তে 1 বাই এফ বসাবো। তাহলে আমাদের সমীকরণ আসবে 1 বাই এফ ইকুয়াল টু, সুতরাং 1 বাই এফ ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু 1 বাই আর 1 মাইনাস 1 বাই আর 2। ঠিক আছে, আর এটাই হচ্ছে আমাদের লেন্স তৈরির সমীকরণ বা লেন্স প্রস্তুতকারকের সূত্র। এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি উদ্দীপক তৈরি হয় এই সমীকরণ থেকে, খুবই গুরুত্বপূর্ণ একটা সমীকরণ। এখানে আমাদের খেয়াল রাখতে হবে কোনটা কী রাশি, এফ হচ্ছে ফোকাস দূরত্ব, যদি উত্তল লেন্স হয় তাহলে এর মানটা পজিটিভ, অবতল লেন্স হলে এর মানটা নেগেটিভ হবে। মিউ তো আমরা জানি চারিপার্শ্বস্থ মাধ্যম সাপেক্ষে লেন্সের প্রতিসরাঙ্ক। আর1 এবং আর2 দুই পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ, আর1 হচ্ছে প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ, আর2 হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ। গাণিতিক সমস্যার ক্ষেত্রে আমরা এই জায়গাটা খুব ভালো করে খেয়াল রাখবো, ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু এখানেই। তো আর1 এবং আর2 যে চিহ্ন আছে সেই চিহ্নের মধ্যে সমস্যা হয়। যদি লেন্সটা উত্তল লেন্স হয়, উভয় দিকে উত্তল, তাহলে খেয়াল করো যদি লেন্সটা উভয় দিকে উত্তল হয় তাহলে এফ হবে ধনাত্মক, তাই না? তারপর আলো যেদিক থেকেই আসুক না কেন, খেয়াল করো আলো ডান দিক থেকে বাম দিক থেকে যেদিক থেকে আসুক, প্রথম যে পৃষ্ঠে পড়বে সেই পৃষ্ঠ কিন্তু উত্তল, তাহলে প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ হবে ধনাত্মক। আর যে পৃষ্ঠ দিয়ে বেরিয়ে যাবে সে পৃষ্ঠ কিন্তু দেখো অবতল, এই অবতলে পড়ছে, এইটা কিন্তু মাইনাস হবে, অর্থাৎ আর2 এর মানকে আমরা মাইনাস ধরব।
একইভাবে যদি অবতল লেন্সের সমীকরণের জন্য আমাদের গাণিতিক সমস্যা আসে, তাহলে নিঃসন্দেহে ফোকাস দূরত্ব আমরা মাইনাস ধরব, আর 1 দেখো অ্যালোটা ডান দিক থেকে যদি এসে পড়ে তাহলেও অবতলে আপাতিত হচ্ছে, বাম দিক থেকে আসলেও অবতলেই আপাতিত হচ্ছে প্রথম পৃষ্ঠ। তাহলে প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ হবে মাইনাস, দ্বিতীয় পৃষ্ঠ যেদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে দ্বিতীয় পৃষ্ঠ হবে উত্তল, তাই না? তাহলে R2টা হবে প্লাস। এই হচ্ছে আমাদের পার্থক্য। আর আরেকটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে মাধ্যমের প্রতিসরাঙ্ক। এই প্রতিসরাঙ্ক মিউ যেটা আমরা ধরেছি, এটা কিন্তু চারিপার্শ্বস্থ মাধ্যম সাপেক্ষে লেন্সের প্রতিসরাঙ্ক। তো চারিপার্শ্বস্থ মাধ্যম সাপেক্ষে এখন যদি মাধ্যমটা 1 নাম্বার মাধ্যম, 2 নাম্বার মাধ্যম, এ মাধ্যম, বি মাধ্যম এরকমভাবে যদি থাকে, তাহলে আমাদের সূত্রটা কি আসবে? আমাদের উদ্দীপকের মধ্যে কিন্তু মিউ নিয়েই প্রশ্নটা করে, মিউকে সামনে নিয়েই কিন্তু প্রশ্নটা করে, মাধ্যম পরিবর্তন করে দেয়। তোমাকে উচ্চতর দক্ষতার প্রশ্ন গিয়ে বলে যে টোটাল এই লেন্সটিকে বা এই সিস্টেমটিকে যদি প্রথমে বায়ুতে রেখে বলবে, পরে বায়ুর পরিবর্তে পানিতে রেখে, গ্লিসারিনে রেখে, অন্য কোনো মাধ্যমে রেখে একই ধরনের প্রতিবিম্ব হবে কি না, লেন্সের ফোকাস দূরত্বের কোনো পরিবর্তন হবে কি না ইত্যাদি, এই ধরনের প্রশ্নের কথা বলে। মাধ্যম দুটির মধ্যে যে কোনো একটি মাধ্যম যদি পরিবর্তন হয়ে যায়, এই সমীকরণটার দিকে তাকাও একটু, মিউ যদি পরিবর্তন হয়ে যায় নিঃসন্দেহে এফ পরিবর্তন হবে, তাই না? লেন্সের ফোকাস দূরত্ব লেন্সের উপর তো নির্ভর করেই, লেন্সের দুই বক্রতার ব্যাসার্ধের উপর তো নির্ভর করেই, পাশাপাশি মিউয়ের উপরও কিন্তু নির্ভর করে। তাহলে লেন্সটাকে একটা লেন্সকে বায়ুতে যদি স্থাপন করা হয়, তাহলে লেন্সের ফোকাস দূরত্ব যা হবে, লেন্সটিকে পানিতে স্থাপন করলে ফোকাস দূরত্ব কিন্তু তা হবে না। হ্যাঁ, এটা যেন অবশ্যই মাথায় থাকে, কারণ প্রথমবার প্রতিসরাঙ্ক হবে বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, লেন্স যদি কাচের হয় প্রথমবার হবে বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, আর পরের বার হবে পানি সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক। যেহেতু মিউ পরিবর্তন হয়ে যাবে, তাহলে অবশ্যই ফোকাস দূরত্ব পরিবর্তন হবে। আর তোমরা জানো ফোকাস দূরত্ব যদি পরিবর্তন হয়, তাহলে প্রতিবিম্বের দূরত্বও পরিবর্তন হবে, কারণ 1/v + 1/u = 1/f, তাহলে প্রতিবিম্বের দূরত্ব পরিবর্তন হবে। আর প্রতিবিম্বের দূরত্ব যদি পরিবর্তন হয়, তাহলে প্রতিবিম্ব বাস্তব থেকে অবাস্তব অথবা অবাস্তব থেকে বাস্তব হওয়াও অস্বাভাবিক না হতে পারে। তার মানে প্রতিবিম্বের প্রকৃতি পরিবর্তন হতে পারে যদি মিউ পরিবর্তন হয়ে যায়, এবং এই পরিবর্তনগুলো দিয়েই কিন্তু উদ্দীপকটা তৈরি করে। তাহলে এই জায়গাটা আমরা ভালো করে খেয়াল রাখবো। আমি সহজ করার জন্য বিষয়টা আরেকটা সমীকরণ লিখে দিই, যে 1/f = মিউ এর জায়গায় আমরা a মিউ b লিখতে পারি, -1 × 1/r1 - 1/r2। আবার a মিউ b এ সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক আমরা এর আগে দেখে এসেছি মাধ্যমদ্বয়ের পরম প্রতিসরাঙ্কের অনুপাতের সমান। তাহলে আমরা এটাকে ভেঙে আবার আরেকভাবে লিখতে পারি 1/f = মিউ বি বাই মিউ এ। আমরা বলেছিলাম যে মিউ এর সাথে যখন মিউ এর সম্পর্ক, তখন উপরেরটা উপরের, নিচেরটা নিচে, -1 × 1/r1 - 1/r2। আসলে আমাদের মূল সমীকরণ আগেরটাই, এগুলো হচ্ছে সাপোর্টিং সমীকরণ। পরিবর্তনগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে মাথায় রাখবো। হ্যাঁ, তাহলে এই মিউটা হচ্ছে একটি মাধ্যম সাপেক্ষে অন্য একটি মাধ্যমের প্রতিসরাঙ্ক, মানে চারিপার্শ্বস্থ মাধ্যম সাপেক্ষে লেন্সের প্রতিসরাঙ্ক। আবার এটাকে আমরা ভাঙতে পারি, তাই না? যেমন ধরো পানিতে ডুবালে কি হবে, তোমার এই প্রশ্নের উত্তরে গিয়ে তোমার হয়তো দেয়া আছে পানির প্রতিসরাঙ্ক, কাচের প্রতিসরাঙ্ক। তো যদি শুধু এইভাবে বলা থাকে পানির প্রতিসরাঙ্ক 1.33, কাচের প্রতিসরাঙ্ক 1.5, তাহলে কি হবে? পানির প্রতিসরাঙ্ক দেওয়া আছে 1.33, কাচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে 1.5। তাহলে আমরা বায়ুতে যখন বের করব, তখন কিন্তু আমরা শুধুমাত্র এই মিউ এর জায়গায় মিউ জি বসাবো, তাই না? তখন ফোকাস দূরত্ব বের করব। যদি পানিতে ডুবানো হয়, তাহলে দেখো তখন কিন্তু হয়ে যাবে পানি সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক। তো পানি সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক এইটা আমরা সূত্রে লিখব -1,
ইন্টু 1/r1 মাইনাস 1/r2, এটা 1/f ইকুয়াল টু, এই পানি সাপেক্ষে কাজের প্রতিসরাঙ্ক হবে। অথচ আমাদের উদ্দীপকের মধ্যে যে তথ্য দেওয়া আছে সেটা হচ্ছে পানির প্রতিসরাঙ্ক এবং কাচের প্রতিসরাঙ্ক আলাদাভাবে দেওয়া আছে, অর্থাৎ এটা পরম প্রতিসরাঙ্ক। তখন আমাদের আবার এই ডব্লিউ মিউ জি এটাকে ভাঙতে হবে মিউ জি বাই মিউ ডব্লিউ, তাই না? ডব্লিউ মিউ জি ইকুয়াল টু মিউ জি বাই মিউ ডব্লিউ, এভাবে ভেঙে আমাদের মিউ জি মিউ ডব্লিউর মান বসিয়ে আমাদের ফোকাস দূরত্ব বের করতে হবে। তো আশা করি সবার কাছে বিষয়টা পরিষ্কার হয়েছে। একটু ভালো করে নজর দিবে। আসলে থিওরি আমাদের মুখস্থ করা দরকার হবে না, শুধু থিওরির মধ্যে যে বিষয়গুলো আছে ভিন্ন ভিন্নভাবে প্রশ্ন করা অথবা পরিবর্তনের বিষয়গুলো, যে কোন কোন বিষয় পরিবর্তন করে উচ্চতর দক্ষতার প্রশ্নটা করবে, এই পরিবর্তনের বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। এটা চমৎকার একটা টপিক সৃজনশীল প্রশ্ন করার জন্য, খুবই সুন্দর টপিক, যেহেতু পরিবর্তনের সুযোগ আছে এবং একাধিক প্রশ্ন করার সুযোগ আছে, সেজন্য এই টপিকটা আমরা খুব ভালোভাবে পড়ব। তাহলে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো সমীকরণ পড়লাম আজকে, খুবই গুরুত্বপূর্ণ সমীকরণ। একটা লেন্সের সমীকরণ 1/v + 1/u = 1/f, আর একটা হচ্ছে লেন্স তৈরির সমীকরণ। এই দুটো সমীকরণই কিন্তু আমাদের গাণিতিক সমস্যা সমাধান করার জন্য বা উদ্দীপক সমাধান করার জন্য আমাদের কাজে লাগবে। এই দুটো বিষয় আমরা মাথায় রাখবো। এই দুটো বিষয় দিয়ে আলাদাভাবে যেমন উদ্দীপক তৈরি করতে পারবে, আবার এই দুটো বিষয়কে টান দিয়ে অন্য জায়গায় নিয়ে জটিল অণুবীক্ষণ যন্ত্র, নবদূরবীক্ষণ যন্ত্র, সেখান থেকেও কিন্তু একটা প্রশ্ন এই সমীকরণগুলো থেকে করা সম্ভব। কাজেই আমরা খুব ভালোভাবে এই জায়গাটা পড়ব। তাহলে আমরা আজকের মতো এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করবে। আর যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে তাহলে তোমরা নিঃসংকোচে আমাকে জানাতে পারো, আমি নিশ্চয়ই তোমাদের উত্তর দিব। ইতিমধ্যেই অনেকেই আমাকে ফোন করেছে অথবা আমাকে মেসেজ দিয়েছে, বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা জানতে চেয়েছে। আমি যথাসাধ্য চেষ্টা করেছি তাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। খুদা হাফেজ।